সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজায় যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। দোহায় ওয়াশিংটনের নেতৃত্বে 2 দিনের আলোচনা হয়েছে, কিন্তু কোনো ফল আসেনি। এই উদ্যোগকে নেতানিয়াহুর তৈরি ফাঁদ উল্লেখ করে সে আলোচনায় অংশগ্রহণ করেনি হামাস। যুক্তরাষ্ট্রের এই ধূর্ততা ও প্রতারণার বিষয়ে কাতারকে সতর্ক করেছে হামাস। এই অবস্থায় গাজায় ইসরায়েলি সেনাদের বর্বর হামলার কঠোর জবাব দিচ্ছেন ফিলিস্তিনি ও লেবানিজ যোদ্ধারা। অত্যাধুনিক অস্ত্রের আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি এবং বিস্তৃত টানেল নেটওয়ার্কের ভিডিও প্রকাশ করে ইসরায়েলের মনোবলে কঠোর আঘাত এনেছে হিজবুল্লাহ। আল মাইদিনের খবরে বলা হয়েছে, যুদ্ধের ৩১৬তম দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন কঠোর হাতে প্রতিরোধ করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। একই সঙ্গে গাজা থেকে বড় ধরনের রকেট হামলার শিকার হয়েছে পাশের ইসরায়েলি বসতিগুলো। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, শুক্রবার উপত্যকা এবং এর আশেপাশের বেশ কয়েকটি ইসরায়েলি অবস্থানে স্থানীয়ভাবে তৈরি রাজুম রকেট আর্টিলারি ব্যবহার করে হামলা চালিয়েছেন তারা। এদিন গাজার উত্তরাঞ্চলকে অন্য অংশ থেকে বিচ্ছিন্ন করা নেতজারিম অক্ষে রকেট হামলা চালান তাদের যোদ্ধারা। ইসরায়েলের নিরিম এবং মিফতাহিমের সেনা অবস্থানেও 114mm রকেট নিক্ষেপ করা হয়। ইসরায়েলি মিডিয়া বলেছে, শুক্রবার বিকাল 3:30টায় নিরিম বসতিতে সাইরেন বেজে ওঠে এবং সেখানে বেশ কয়েকটি রকেট আঘাত হানে। পূর্ব রাফায় ইসরায়েলের M113 আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসিতে ইম্প্রোভাইজড ব্যারেল বোমার বিস্ফোরণ ঘটায় আল মুজাহিদিন ব্রিগেডস। গ্রুপটির তরফে বলা হয়, বোমা স্থাপনের সময় ইসরায়েলি ড্রোন হামলায় তাদের 2 যোদ্ধা নিহত হলেও তাদের যোদ্ধাদের অন্য একটি দল মিশন সম্পন্ন করতে সক্ষম হয়। তাছাড়া মধ্য গাজার দেইর আল বালায় ইসরায়েলি সেনাদের ওপর স্থানীয়ভাবে তৈরি হাসেভ রকেট নিক্ষেপ করেন তারা। ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেডস জানিয়েছে, শুক্রবার রাফা শহরের দিকে অগ্রসরমান দখলদার সেনাদের ওপর মর্টার হামলা চালান তাদের যোদ্ধারা। আবু আলী মুস্তাফা ব্রিগেডস জানিয়েছে, এদিন তারা নেতজারিমে দখলদারদের লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করেন। একই অক্ষে আল নাসের সালা আল দিন ব্রিগেডসের সঙ্গে যৌথভাবে ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুমগুলোতে রকেট হামলা চালান তাদের যোদ্ধারা। আলাক্সা মার্টার্স ব্রিগেডস এই কমান্ড অ্যান্ড কন্ট্রোল কক্ষগুলোতে লার্জ ক্যালিবারের বেশ কিছু মর্টার শেল নিক্ষেপ করে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার তারা ইসরায়েলি সামরিক অবস্থান এবং সেনা দলগুলোকে লক্ষ্য করে নতুন করে সিরিজ অভিযান পরিচালনা করেছেন। সংগঠনের তরফে বলা হয়, বেলা 1:15টার দিকে বিরকেত রিশার একটি বাংকারে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের ওপর সরাসরি আঘাত হানে তাদের গাইডেড অস্ত্র। এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটে। 2:45টার দিকে মেতাত ব্যারাকের পাশে মোতায়েন ইসরায়েলি সেনাদের উপর বেশ কিছু রকেটাস্ত্র নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। এসব অস্ত্র ব্যারাকে নিখুঁতভাবে আঘাত হানে। সংগঠনটি জানিয়েছে, বিকাল 4:30টায় জাল আল দেইর সাইডের পাশে মোতায়েন ইসরায়েলি সেনারা ফালাক রকেট হামলার শিকার হন। এরপর আল আসি মিলিটারি সাইটে সরাসরি আঘাত হানে হিজবুল্লাহ। প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছেন, তারা নেতুয়া এবং মেতুলা বসতিতে ইসরায়েলি সেনাদের ব্যবহার করা কয়েকটি ভবনে হামলা চালান। তবে হামলায় ব্যবহৃত অস্ত্রগুলোর নাম উল্লেখ করা হয়নি। লেবানিজ যোদ্ধারা নিশ্চিত করেন, অধিকৃত গোলানের রেভায়া ব্যারাকে 188তম ব্রিগেডের আর্মার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে নিখুঁতভাবে আঘাত হানে তাদের এক ঝাঁক ওয়ান ওয়ে ড্রোন। এই হামলায় নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ রাত 10টায় আর্টিলারি রকেটের মাধ্যমে আল জাউরায় ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে আঘাত করা হয়। পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র লঞ্চ প্যাড সহ অত্যাধুনিক ভূগর্ভস্থ ফ্যাসিলিটি এবং একটি বিস্তৃত টানেল নেটওয়ার্কের নতুন একটি ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। আমাদের পর্বতমালা, আমাদের ঘাঁটি শিরোনামের এই ভিডিওতে ইমাদ-4 মিসাইল ফ্যাসিলিটির বিস্তারিত প্রদর্শিত হয়। 4 মিনিটের ফুটেজে অত্যাধুনিক আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্সের ভেতরে ইমাদ-4 এর সাইন এবং হিজবুল্লাহ যোদ্ধাদের দেখা যায়, যেখানে পবিত্র কুরআনের একটি আয়াত প্রদর্শিত হয়, যার অর্থ হল, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি নিয়ে নিজেকে প্রস্তুত করুন। ভিডিওতে আরও দেখা যায়, উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন করতে মিসাইল ট্রাকগুলো ফ্যাসিলিটির ভেতরে একটি ব্লাস্ট ডোরের দিকে অগ্রসর হচ্ছে। তাছাড়া মোটরসাইকেলে চড়ে হিজবুল্লাহর সদস্যরা যাতায়াত করছেন। এতে হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরাল্লাহর বক্তব্যের একটি অংশ ব্যবহার করা হয়, যেখানে তিনি জোর দিয়ে বলেছিলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতিরোধ সংগ্রাম এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। তিনি বলেছিলেন, তাদের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উত্তরের কিরিয়াত শমনা থেকে দক্ষিণের এইলাত পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম এবং দখলদারদের শায়েস্তা করতে পুরো ইসরায়েলকে ঘিরে রেখেছে এসব রকেট।
আল মায়াদিন জানায় ইমাদ-4 অত্যাধুনিক টেকনিক্যাল সিস্টেম এবং বহির্বিশ্বের সঙ্গে এর সুরক্ষিত যোগাযোগ নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে এটি লঞ্চ অর্ডার গ্রহণ করতে পারে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবধানে এর যোগাযোগ ব্যবস্থাও উচ্চমাত্রার এনক্রিপ্টেড। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য গাজী হামাদ বলেছেন, গাজায় যুদ্ধবিরতি বিষয়ক দোহা আলোচনা এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে ইসরায়েল। তিনি জানান, এই আলোচনায় বিতর্কিত কোনো বিষয়ের নিষ্পত্তি হয়নি। শুক্রবার আল মায়াদিনের সঙ্গে এক সাক্ষাৎকারে হামাদ স্পষ্ট করেন, যুদ্ধের সমাপ্তি, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ও বাস্তুচ্যুত লোকদের ঘরে ফেরা নিশ্চিত করা ছাড়া কোনো চুক্তি হবে না। তিনি নিশ্চিত করেন, হামাসের দৃঢ় অবস্থান হল, এই অর্থহীন আলোচনায় আমরা আর সম্পৃক্ত হব না এবং এই অবস্থানে ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠনের সম্পূর্ণ সমর্থন রয়েছে। এই হামাস কর্মকর্তা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে প্রতারণার জন্য অভিযুক্ত করে বলেন, নেতানিয়াহু গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য নতুন শর্ত আরোপ করেছেন, যা আগের সম্মত শর্তগুলোর সঙ্গে সামঞ্জস্যহীন। হামাসের স্পষ্ট বক্তব্য, প্রতিরোধ যোদ্ধারা গাজার কোনো অংশে ইসরায়েলি উপস্থিতি অনুমোদন করবেন না। আনাদুলো জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কাতারের দোহায় ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করলেও নেতানিয়াহুর 4 শর্তের কারণে তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক। তার প্রথম শর্ত হল, গাজার উত্তরাঞ্চলকে অন্য অংশ থেকে বিচ্ছিন্ন করে ইসরায়েলি বাহিনী যে নেতজারিম করিডোর তৈরি করেছে, সশস্ত্র ফিলিস্তিনিদের এই করিডোর অতিক্রম ঠেকানো নিশ্চিত করতে হবে। দ্বিতীয় শর্ত, মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর এবং মিশর ও গাজার মধ্যকার রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকবে। গত মে মাস থেকে এই করিডোর ও ক্রসিং নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। নেতানিয়াহুর তৃতীয় শর্ত হল, গাজায় কতদিন ইসরায়েলি বন্দী জীবিত আছেন সে তথ্য দিতে হবে হামাসকে। সর্বশেষ শর্ত, হামাস মুক্ত করতে চায় এমন যে কোনো বন্দীর মুক্তির বিষয় নাকচ করে দেওয়ার অধিকার থাকবে ইসরায়েলের। একই সঙ্গে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের তৃতীয় কোনো দেশে পাঠাতে চায় দেশটি। খবরে বলা হয়, দোহা বৈঠকে ইসরায়েল যোগ দিলেও এতে অংশ নেয়নি গোষ্ঠী হামাস। তাদের বক্তব্য, নতুন আলোচনায় ব্যস্ত না হয়ে আগের সম্মত প্রস্তাব বাস্তবায়নই এখন জরুরি। ইসরায়েল নতুন আলোচনার নামে সময় ক্ষেপণ করে ফিলিস্তিনিদের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করছেন তারা। মধ্যস্থতাকারীরা শুক্রবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, আবারও আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে বসবেন তারা। তখন চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। মধ্যস্থতাকারী 3 দেশের বিবৃতিতে দাবি করা হয়, দোহা আলোচনায় হামাস ও ইসরায়েলের দাবিগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনা সম্ভব হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আলোচকরা চুক্তির কাছাকাছি পৌঁছেছেন বলে মন্তব্য করেন তিনি। খবরে বলা হয়, দোহা বৈঠকে ওয়াশিংটন একটি নতুন প্রস্তাব পেশ করেছে। আগে দেওয়া প্রস্তাবের ওপর ভিত্তি করেই এই প্রস্তাব দেওয়া হয়। নতুন প্রস্তাবের ওপর কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। তাদের যৌথ বিবৃতিতে বলা হয়, জীবন রক্ষা, গাজার জনগণের জন্য অবাধ ত্রাণ সরবরাহ এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর পথ প্রশস্ত হচ্ছে। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সর্বশেষ আলোচনা কয়েক মাসের মধ্যে হওয়ার সবচেয়ে ফলপ্রসূ আলোচনা। একটি চূড়ান্ত পর্যায়ে উপনীত হতে পরের সপ্তাহে কায়রোতে আবারও মধ্যস্থতাকারীরা আলোচনায় বসবেন বলে জানান তিনি। প্রেস টিভির খবরে বলা হয়, ইসরায়েল সরকার ও তার প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের প্রতারণার ব্যাপারে কাতারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইরান। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে দোহায় যে আলোচনা চলছে সে প্রসঙ্গে এই সতর্কবাণী উচ্চারণ করেছে তেহরান। ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি শুক্রবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ফোনে কথা বলেন। 24 ঘণ্টার মধ্যে এটি ছিল দুইজনের দ্বিতীয় ফোন আলাপ। এ সম্পর্কে কানি তার এক্স পেজে লিখেছেন, গাজায় ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞের কথা উল্লেখ করে আমি কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আলোচনার টেবিলে তেল আবিব এবং যুক্তরাষ্ট্রের ধূর্তামি ও প্রতারণার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র যখন গাজাবাসীর ওপর গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে হাজার হাজার টন বোমা দিয়ে সাহায্য করছে, তখন সে এই যুদ্ধে ইহুদিবাদীদের দোসরের ভূমিকা পালন করছে, মধ্যস্থতাকারীর নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, সামরিক অঙ্গনে শত্রুদের মনস্তাত্ত্বিক যুদ্ধের উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি করে আমাদের পিছু হটতে বাধ্য করা। তিনি বলেন, সামরিক হোক কিংবা রাজনৈতিক, প্রচারণাগত বা অর্থনৈতিক, কোনো ক্ষেত্রেই কৌশল অবলম্বন ছাড়া পিছু হটার অনুমতি ইসলাম দেয়নি, বরং কোরআনে বলা হয়েছে এসব ক্ষেত্রে কৌশল ছাড়া পিছু হটলে ঐশী গজবের মুখে পড়বে বা আল্লাহর ক্রোধের শিকার হতে হবে।
তেহরানে এক বৈঠকে তিনি বলেন, ইরানের শত্রুরা সবসময় এদেশের নাগরিকদের মনে আতঙ্ক তৈরির চেষ্টা করেছে, কিন্তু এতে ভীত হননি ইরানিরা। ইরানের যেসব শহীদ ও মুজাহিদ ভয়ভীতির ঊর্ধ্বে ওঠে এবং শত্রুর হম্বিতম্বি উপেক্ষা করে তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, তাদের পথে আমাদের চলতে হবে। ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের মোকাবেলায় ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে ইরানের প্রতি এই সমর্থন জানান। তিনি গাজায় ইসরায়েলি গণহত্যা এবং তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার ব্যাপারে ইসলামাবাদের উদ্বেগের কথা জানান। ইসরায়েল হামাস নেতা হানিয়াকে হত্যা করেছে জানিয়ে এই মুখপাত্র বলেন, ইরান আত্মরক্ষা করার প্রতিটি অধিকার সংরক্ষণ করে। ইসরায়েলকে তার সব অপরাধী কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান মুমতাজ বালুচ। আল জাজিরা জানিয়েছে, গাজার বিভিন্ন স্থানে বাস্তুচ্যুত মানুষের ওপর নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর থেকে শুক্রবার পর্যন্ত উপত্যকায় অন্তত ৪০,০০৫ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের ৭০% শিশু ও নারী। গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভারতে অবস্থান নিয়ে দেশটিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শেখ হাসিনাকে ভারতে থাকতে দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। TV9-কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হলে মোদীর সমালোচনা করে তিনি বলেন, কেন মোদী সরকার বাংলাদেশের জনগণকে সমর্থন করছে না? কেন তারা একজন ক্ষমতাচ্যুত নেতাকে সমর্থন করছে? মামলার জেরে বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন করতে পারে, এমন সম্ভাবনার কথাও বলেন ওয়াইসি। তিনি বলেন, কাল যদি বাংলাদেশ সরকার ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলে, তাহলে আপনি কি করবেন? ওয়াইসি আরও বলেন, মোদী কেন শেখ হাসিনাকে ভারতে আসতে দিলেন? এর আগে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন ওয়াইসি। ৮ অগস্টের ওই পোস্টে সংখ্যালঘুদের ওপর হামলার খবর নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি হিন্দুদের বাড়িঘর ও মন্দির রক্ষায় মুসলিমদের এগিয়ে আসার প্রশংসা করেছিলেন তিনি। পোস্টে ওয়াইসি লিখেছিলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার খবর উদ্বেগজনক, তবে এমনও খবর আছে দেশটির মুসলিম সম্প্রদায়ের অনেকেই হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও উপাসনালয়গুলো রক্ষা করছে। এটাই আদর্শ হওয়া উচিত। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি রূপা হক বলেছেন, শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় দেয়া সমীচীন হবে না, কারণ তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে। বাংলাদেশিরা মনে করেন তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে এক নিবন্ধ তিনি লিখেছেন, ইরাকে সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির পর যেমন দৃশ্য দেখা গিয়েছিল, গত সপ্তাহে বাংলাদেশেও তেমন দেখা গেছে। দেশটির জাতির পিতার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, কুশপুতুল পোড়ানো হয়েছে। ঢাকার সেই উত্তাপের আঁচ আমাদের টাওয়ার হ্যামলেট পর্যন্ত এসে পৌঁছেছিল। শেখ হাসিনার পতনকে চীনের তিয়ান আনমেন স্কোয়ারের সঙ্গে তুলনা করে রূপা হক লিখেছেন, ৫৩ বছর বয়সী স্বাধীন বাংলাদেশকে সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন করেছেন শেখ হাসিনা। তাকে দেশটির বেশিরভাগ মানুষই স্বৈরাচারী ও বর্বর শাসক মনে করে। নিবন্ধের শেষের দিকে তিনি লিখেছেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর আমার বাংলাদেশি ভাই বোনদের মধ্যে স্বস্তি ফিরেছে। সরকারের অন্যায় নিয়ে কথা বললেই আর নিপীড়নের শিকার হওয়ার ভয় নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।